বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সময়ের গণ্ডি পেরিয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। ক্ষণ জন্মা এই রাষ্ট্রনায়কের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের চলমান সংস্কার কার্যক্রম ও আগামীর বাংলাদেশ গঠনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহিলা ইসলামের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরের সবুজে ঘেরা জিয়া উদ্যান। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানান জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলের নেতাদের নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অশ্রুসজল চোখে ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রনায়কের রুহের মাগফিরাত কামনা করেন তারা। শ্রদ্ধা নিবেদনের আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তাকে ধারণ করেই দেশ এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৭ বছর আমরা এই দিনটিকে কখনোই সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারিনি। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই, অনুপ্রাণিত হই এবং সারা জাতির মধ্যে আমরা এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাই। পরে সর্বসাধারণের জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানান শ্রেণী পেশার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছে বিএনপি এবং সর্বস্তরের মানুষ। নেতাকর্মীদের প্রত্যাশা, জিয়ার আদর্শ, গণতন্ত্র এবং দেশ গঠনের যে রাজনীতি তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন তার পুত্র তারেক রহমান। সেই সাথে জনগণের প্রত্যাশা, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক কাঠামো এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তি আবারও নতুন করে কার্যকরী ভূমিকা পালন করবে। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী নানান আয়োজনের প্রথম দিনে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তারেক রহমান। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার হবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার প্রথম সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। সকালে সেখানে শ্রদ্ধা জানাতে যান বহু নেতাকর্মী। প্রণমেশ চক্রবর্তীর প্রতিবেদন। সকাল থেকেই রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। সকালে নেতাকর্মীদের সাথে শ্রদ্ধা জানাতে আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দেশের আইন অনুযায়ী বিচার বিভাগই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হবে না। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্যরা। চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলা থেকে এখানে আজকে আমাদের নেতাকর্মী সমর্থকরা এসেছে, যাতে আমাদের মহানায়ক, ইতিহাসের মহানায়ক, মহান স্বাধীনতা ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর প্রতি শ্রদ্ধা জানাতে পারে। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দল জিয়াউর রহমান সাহেবের আদর্শ ধরে রেখেই রাজনীতি করবে। জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাবে প্রত্যাশা রাখেন
নেতাকর্মীরা। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের স্বাধীনতা বিরাজ করতেছে, সবার জন্য মুক্ত স্বাধীনতা। এই মুক্ত স্বাধীনতার দিনে মানুষের দল নামবে, এটাই স্বাভাবিক। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। অর্ধনমিত রাখা হয়েছে দলীয় পতাকা। নেতাকর্মীরা পড়েছেন কালো ব্যাজ। সহকর্মীদের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। শনিবার সকালে যশোরের লালদিঘির পাড়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা এবং দেশপ্রেম সম্পর্কে জানতে হবে। তাই জিয়াউর রহমান সম্পর্কিত যে বইগুলো রয়েছে এই বইগুলো পড়তে হবে। রাজশাহী মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা। আজকের দিনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় শহীদ জিয়াউর রহমানের নোয়াখালীতে সবাইকে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ তথা বিএনপির আদর্শ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক, আমাদের অঙ্গীকার হোক, আমরা যেন শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শ থেকে বিচ্যুত না হই। দিবসটি পালনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। জাতীয় সঙ্গীতের সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা। বগুড়ায় নবাববাড়ি রোডের জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল কর্মসূচি। দত্তবাড়ি শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল প্রাঙ্গণে ড্যাবের সহায়তায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য। পটুয়াখালীর রাঙ্গামাটিতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। হাসান আহমেদ, 71। যশোরের রাজারহাট চামড়া বাজারে ঈদের পর প্রথম হাটে চামড়ার সরবরাহ কমেছে। তবে দাম নিয়ে অস্বস্তিতে রয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর আড়তদাররা বলছেন, বেশি দাম পাওয়ার আশায় খুচরা ব্যবসায়ীরা চামড়া নিজেরাই সংরক্ষণ করেছেন। যদিও এতে চামড়া পাচারের শঙ্কা রয়েছে। এস.এম. ফরহাদের তথ্য ও রাব্বি আল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। ঈদের পর যেখানে হাজার হাজার কাঁচা চামড়ার স্তূপ থাকার কথা, সেই যশোরের রাজারহাট এখন অনেকটাই ফাঁকা। প্রতি বছর ঈদের পর প্রথম হাটে 40 থেকে 50 হাজার চামড়া উঠলেও এবার এসেছে মাত্র 5,000-এর মতো। এতে হতাশ ক্ষুদ্র ব্যবসায়ীরা। লবণ, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি যে দামে চামড়া কিনেছেন সেই দামও উঠছে না বলছেন তারা। যে দাম বলছে বিক্রি করার মতো না, আমরা খুব লসে আছি। হাটে মাল তুললে যে রেটে মাল আমরা কিনছি, লেবার খরচ দিয়ে প্রত্যেক পিসে 300 করে টাকা নাই, 300 টাকা লস, আমরা লসে আছি। আড়তদাররা বলছেন তাদের অনেকের কাছেই নগদ টাকা নেই, কারণ ট্যানারি মালিকরা বকেয়া শোধ করেনি। অন্যদিকে বেশি লাভের আশায় অনেক খুচরা ব্যবসায়ী চামড়া বাড়িতেই সংরক্ষণ করছেন, যে কারণে বাজারে চামড়ার সরবরাহ কম। লবণ তারা চামড়ায় লাগায়নি, যার কারণে কাঁচা চামড়া বিক্রি করতে এসে যেহেতু কাঁচা চামড়া পচনশীল, এটা যে মানে নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। লবণ যুক্ত হলে সেই চামড়াটা রাখা যায়, এই কারণে চামড়ার বাজারটা পড়ে গেছে। ভালো সিলেকশনের মাল হচ্ছে কমা মাল হচ্ছে বেশি, ভালো মাল নাই। এই জন্য ধরেন অনেক যাদের হচ্ছে গড় লাট বিক্রি তারা গড় কিনছে, যাদের বাইসি বিক্রি তারা বাইসি কিনতেছে। 1 লাখ পাবো, আমি পাচ্ছি 20-25 হাজার টাকা। তো এই দিয়ে কি করবো? যা পাইছি তাই দিয়ে যায় ওই
কিছু কম টম করে কিনি। এই সংকটের কারণে প্রথমত আমরা ইউরোপের বাজারে মাল বেচা কিনা করতে পারছি না, চায়না ভিত্তিক ব্যবসা করতে হচ্ছে, ফলে একচেটিয়া এই মালের দাম দিন দিন পড়তে থেকেছে। তবে চামড়া রপ্তানিতে সরকারের নতুন উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। আগামী হাটে বেচাকেনা বাড়বে বলেও আশা তাদের। সবাই চামড়া যার যার বাড়ি মজুত রেখেছে এবং ভালো মানের চামড়ার দাম কিন্তু আসলে ভালো আছে, এবং এই জায়গায় সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবারে শ্রমিকের দাম বেশি এবং লবণের দাম একটু ঊর্ধ্বগতি। এদিকে চামড়া পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে প্রশাসন। বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে। সার্বিক দিক দিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি যেন কোনো রকম একটা চামড়াও বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে পাচার না হয়। যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার। মনিরা কাজেরি, ৭১। পশুর চামড়া সংরক্ষণে ৩৪৫ টন লবণ বরাদ্দ দেওয়ার স্বস্তিতে সিলেটের চামড়া ব্যবসায়ীরা। তবে নির্ধারিত দামে চামড়া বিক্রির ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। এদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, চামড়া শিল্প রক্ষায় প্রয়োজনে সরকার চামড়া রপ্তানিতে গুরুত্ব দিবে। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সিলেটের চামড়া ব্যবসায়ীরা দাবি করে আসছেন চামড়ার সঠিক মূল্য না পাওয়ার। এতে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে এবছর সরকার থেকে বিনামূল্যে লবণ বরাদ্দ পাওয়ার কারণে স্বস্তিতে তারা। অনেকে এবার চামড়া সংগ্রহ করতে আগ্রহ পাচ্ছেন। আমরা সরকারে কয়টা লবণ দিছে, ওই জন্য লইছি না, এবার লইলাম না। অনেক লবণ কিছু পাইছি, যেমন কেমন পাইছি ওলা ওগুন লবণ দিছি, ওলা কয়েকজনে দিছে লবণ, আরও ব্যবসায়ীও দিছে। লবণ না পাইতাম দিলাম না অনেক লবণ, কারণ আর তো পুঁজি ভাতা নাই, আড়াইটে শেষ। আমি 20টা পেয়েছি সরকার থেকে, কিন্তু আমার লবণ লাগছে প্রায় 50টা, বাকি 30টা আমার পকেট থেকে কাভার করেছি। তবে ট্যানারি মালিকদের কাছ থেকে আগের বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তারা আরও বলছেন, এবার সঠিক মূল্য পেলে প্রাণ ফিরে পাবে চামড়া শিল্প। এগুলো হচ্ছে দেশের সম্পদ, এগুলো কীভাবে তাই টিকাইয়া রাখতা, বুঝলেননি? মূল্যবান সম্পদটা কীভাবে তাই টিকাইয়া রাখতা। আর আমরা জানে লুস্কান মানেন না, লুস্কান দিতে 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 17-18 বছর, গত বছরের টাকা আর্দার হল আমরা দিছে না। মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাস করেছেন যে উনি চামড়া যে কোনোভাবে এই চামড়াটা বিক্রি করার একটা প্রক্রিয়াজাত করবেন। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চামড়া শিল্পকে রক্ষা করতে সব চেষ্টা করছে সরকার। প্রয়োজনে চামড়া রপ্তানিতে আরও গুরুত্ব দেওয়া হবে। ক্রাসলেদার তো আছেই, ওয়েট ব্লু চামড়া রপ্তানির জন্য অনুমতি দেব সাময়িককালের জন্য, যাতে যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবেন তারা কোনো বিপত্তিতে না পড়েন। সরকার থেকে লবণ বরাদ্দ পাওয়ার পর সিলেটের চামড়া ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এখন তাদের দাবি, ঢাকায় যদি এই চামড়াগুলো ন্যায্য দামে বিক্রি করতে পারেন তবেই তাদের ব্যবসা সফল হবে। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। এদিকে সাভারের চামড়া শিল্প নগরীর সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আজকে চামড়ার দর কেমন ছিল, চামড়া ব্যবসায়ীরা কি বলছেন এই নিয়ে জানাবেন, এবং খুচরা ব্যবসায়ীদের চামড়ার দর নিয়ে যে অভিযোগ তার সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। নুজহাত, গতকালকের পর আজকে তেমন কোনো চামড়ার এই সাফা ট্যানারিতে আসেনি। সব মিলে এখন পর্যন্ত 5,27,000 চামড়া, 27,000 পিস চামড়া এই ট্যানারিতে প্রবেশ করেছে। গতকালকে পর থেকে কর্মযোগও থেমে গেছে। এখন বলা যায় ট্যানারি অনেকটাই নীরব, এবং যারা কাজ করে গেছেন তারা চলে গেছেন। এখন যে চামড়াগুলো লবণ দিয়ে রাখা হয়েছে ট্যানারির ভেতর, এগুলো 2 থেকে 3 দিন পরে ভাঙা হবে, তারপরে আসলে আবার নতুন করে কর্মযোগ শুরু হবে এই ট্যানারিতে। আর দাম নিয়ে যেটা বলছিলেন, দাম মূলত গতকালকে আমরা দেখেছি 150-200 টাকা পর্যন্ত দাম নেমে এসেছিল এই কাঁচা চামড়ার। এই কারণে কিন্তু মন্ত্রী যখন বিকেল আসলেন, আমরা জানতে চেয়েছিলাম যে কাঁচা চামড়ার দাম আসলে সরকার কেন নির্ধারণ করে না। তার জবাব ছিল, কাঁচা চামড়া যেহেতু পচনশীল, যার কারণে এটি নির্ধারণ করা তাদের পক্ষে সম্ভব নেই, কারণ তারা নির্ধারণ করতেও চান না। এই কারণে তিনি বলছেন যে সবাইকে নিজ নিজ উদ্যোগে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা, যাতে চামড়া আসলে পচে না যায়। এর বাইরে একটা আছে আন্তর্জাতিক বাজার হারানো, এই কারণে চামড়ার একটা বড় দরপতন, পাশাপাশি রপ্তানিও কিন্তু অনেক কমে গেছে।
রয়েছে চামড়ার, সব মিলে আসলে ব্যবসায়ীরা বলছেন যে বর্তমান যে বাজার আছে এখান থেকে যদি উত্তরণ না হয়, বিশেষ করে সিটিপি বা বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি, ইউরোপের মানদণ্ড পেতে হলে যে বিষয়গুলো নিয়ে উদ্যোগ নেওয়া দরকার, সেটা যদি না হয় সেক্ষেত্রে চামড়ার যে বাজার আসলে স্বস্তি ফিরবে এবং সময়ের সাথে সাথে দেশে দ্বিতীয় বৃহত্তম যে রপ্তানিকারক যে খাত, এই খাতটি আসলে হুমকির মুখে পড়ে যাবে। এর বাইরে যারা আড়তদার আছেন, আড়তদারও বলছেন যে ট্যানারি মালিক আসলে বছরের পর বছর তাদের কাছে টাকা পড়ে আছে, সে টাকাগুলো তারা পাচ্ছে না, যার কারণে একটা অর্থ সংকটে আড়তদাররা পড়েছে। সব মিলে আসলে চামড়া খাতে যে দুর্দশা, সেটি আসলে সহসায় কাটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নুজহাত। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন। চামড়ার দরদাম নিয়ে বিভিন্ন খবরাখবর জানাচ্ছিলেন তিনি। সিলেট মহানগরে কোরবানি করা পশুর বর্জ্য অপসারণে ৮ ঘন্টা সময় নির্ধারণ করেছিল সিলেট সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের আগেই সেই কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন আরও ৩ দিন এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। সরকারের নির্দেশ ছিল কুরবানির ১২ ঘন্টার মধ্যে সকল ধরনের বর্জ্য পরিষ্কার করতে হবে। সেই অনুযায়ী ঈদের দিন কুরবানির পর থেকে কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ৮ ঘন্টার মধ্যে সিটির ৪২টি ওয়ার্ডের বর্জ্য পরিষ্কারের সময় নির্ধারণ করা হয়, তবে তার আগে কাজ শেষ করে সংশ্লিষ্টরা। জনগণ যেভাবে সহায়তা করছেন, আমি খুবই আশাবাদী। এমন যদি আবহাওয়া প্রতিকূল না থাকে, আমরা আশা করি খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের বর্জ্যের অপসারণের কাজ সম্পন্ন করতে পারবো। একইভাবে যারা বিকালে দিবেন কিংবা কালকে দিবেন, আগামী ৩ দিন আমাদের একই কার্যক্রম চলমান থাকবে। বর্জ্য অপসারণের কাজ দ্রুত শেষ হওয়ায় সন্তোষ জানিয়েছেন নগরবাসী। তবে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছেন নগরীর সচেতন নাগরিকরা। আমরা যেটুকু দেখেছি এখন পর্যন্ত সিটি কর্পোরেশন ভালো করেছে, আর নাগরিকদের পক্ষ থেকে যে বিষয়টা করার কথা ছিল সে জায়গায় একটু ব্যত্যয় ঘটেছে। আমরা দেখেছি ২৪ ঘন্টা তো হয়নি, ২৪ ঘন্টার আগেই কিন্তু সম্পূর্ণ নগরী একদম দুর্গন্ধমুক্ত, নিট অ্যান্ড ক্লিন বলতে যা বোঝায় সবই কিন্তু করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের দিন থেকে ৩ দিন পর্যন্ত তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। সিলেট ও ময়মনসিংহে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে বেড়েই চলেছে হামের সংক্রমণ, বাড়ছে প্রাপ্তবয়স্ক রোগীর হারও। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। মৃত ২ শিশুর একজনের বয়স ৬ মাস ও অন্যজনের ৮ মাস। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৩৯ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ জন। হাসপাতালের ৬৮ শয্যার আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ১১৬ জন। এছাড়া পটুয়াখালীতে বাড়ছে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা। পটুয়াখালী ২৫০ বেড মেডিকেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ৩৭ জন সহ চিকিৎসা নিচ্ছেন ২০৭ জন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক রয়েছেন ৩২ জন। ময়মনসিংহে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মারা গেছে বাবা ও ছেলে। শনিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকে যাত্রীবাহী অটোরিকশাটি হালুয়াঘাট যাচ্ছিল। আলালপুরের আসার পর একটি পিকআপের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহাঙ্গীর ও তার ছেলে রুহান মারা যায়। তারা ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ফরিদপুরের সদরপুরে পৈতৃক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কাজী সিরাজুল ইসলাম। নিহতের পরিবারের অভিযোগ, পৈতৃক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জেরে কাজী সুমন ও কাজী তুষার অস্ত্র নিয়ে তার চাচা সিরাজুল ইসলামের ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেলে পাঠান। সেখানেই তার মৃত্যু হয়। আর আহত কাজী মাসুদ রানাকে হাসপাতালে রাখা হয়েছে। তবে প্রতিপক্ষের দাবি হামলায় নয়, হার্ট অ্যাটাকে কাজী সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনা বেচা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ ঘটে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, উত্তরপাড়া এলাকার সজীব মিয়া এক যুবককে মাদক কেনার টাকা দিলেও সে মাদক সরবরাহ করেনি। এতে সজীব ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এরই জেরে রাত 12টার দিকে সজীব ও ওই যুবকের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। টর্চ লাইট জ্বালিয়ে 1 ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। এ সময় গুরুতর আহত হয় রায়হান নামের কিশোর। পরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে বর্জ্য ব্যবস্থাপনার আপডেট সম্পর্কে জানাচ্ছিলাম। এবারে রংপুরে কোরবানি ঈদের বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সুমন। কথা বলছি তার সাথে। সুমন, শহরে বর্জ্য অপসারণের এখন কি অবস্থা জানাবেন এবং নগরবাসী কি বলছেন, সিটি কর্পোরেশন কেমন ভূমিকা পালন করছে, সব মিলিয়ে সবার প্রতিক্রিয়া কি? আপনাকে জানাতে চাই, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন এই রংপুর 205 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন রংপুর সিটি কর্পোরেশন 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের, সেটি তারা সফল হয়েছে বলে দাবি করেছেন। আমরা সরাসরি আমাদের সাথে এখন যুক্ত হবেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন। আমরা তার কাছে জানতে চাইব যে কীভাবে এই মহা কর্মযজ্ঞ আপনারা সম্পন্ন করেছেন। জি, ধন্যবাদ। তো সকলে জানেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মহোদয় কোরবানি ঈদে বহু আগেই আমাদেরকে এ সম্বন্ধে নির্দেশনা দিয়েছেন এবং আমরা পবিত্র ঈদুল আজহার পূর্বেই রংপুর সিটি কর্পোরেশন থেকে 5টি অঞ্চলে 33টি ওয়ার্ডকে 5টি অঞ্চলে ভাগ করে 1069 জনের একটি পরিচ্ছন্ন কর্মী বাহিনীকে প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি রোডঘাট আমরা আমাদের সেই পরিচ্ছন্নতার ডিজাইনের মধ্যে নিয়ে এসেছিলাম এবং পবিত্র ঈদুল আজহার প্রথম দিনেই আমরা আমাদের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি রোডঘাট 8 ঘন্টার মধ্যেই আমরা সকল কোরবানির পশুর বর্জ্যগুলো পরিষ্কার করতে আমরা সক্ষম হয়েছি। ঈদের প্রথম দিনেই প্রায় 550 মেট্রিক টন বর্জ্য আমরা হয়েছিল এবং এর ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় এবং আজকে সর্বশেষ তৃতীয় দিনে আমাদের সকল পরিচ্ছন্ন কর্মী নগরীর পরিচ্ছন্নতায় কাজ করে যাচ্ছেন এবং আমরা রংপুর শহরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অলিগলিতে যে আমরা যেভাবে নির্দেশনা দিয়েছিলাম রংপুর নগরবাসীর সহায়তায় এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মী আমরা শুনছিলাম যে অত্যন্ত তারা বলছেন যে মনিটরিং করে ওনারা আজকে রংপুর নগরীর এই সাফল্য অর্জন করেছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ নুসরাত। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সুমন। রংপুর শহরের বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে তিনি জানাচ্ছিলেন। ঝিনাইদহ জেলা জুড়ে এখন আতঙ্কের নাম কিশোর গ্যাং। শহর থেকে গ্রাম, পাড়া মহল্লা থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই বাড়ছে তাদের দৌরাত্ম্য। মাদক, ছিনতাই, ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে 12 থেকে 18 বছর বয়সী কিছু কিশোর। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2025 সালের 30 মে ব্যাপারী পাড়ায় আম খাওয়া নিয়ে জীবন নামে এক যুবকের বুকের 2 পাশে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সিসিটিভির সেই ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। এছাড়াও চলতি বছরের 26শে মার্চ মহেশপুরে প্রেমিককে আটক রেখে এক তরুণীকে ধর্ষণের দায়ে আটক হয় কিশোর গ্যাংয়ের সদস্য হযরত শাওন, নয়ন ও আমিন। পরে তারা দোষ স্বীকার করে। গোটা জেলায় এমন ঘটনা ঘটছে একের পর এক। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় মাদকের সহজলভ্যতা এবং পারিবারিক নজরদারির অভাবে কিশোররা ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে। যারা কিশোর গ্যাং যারা এরাই হত্যা করেছে আর আমি এর বিচার চাই। পশু ডেকে নিয়ে ভালোবেসে ডেকে নিয়ে ওকে মেরেছে। আর সচেতন মানুষের দাবি, অভিভাবকদের উদাসীনতার কারণে বাড়ছে কিশোর অপরাধ। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া যারা গার্জিয়ান আছে তাদেরও এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এর উৎপাত অতিরিক্ত মাত্রায় চলে গেছে, যার ধারাবাহিকতা দিন দিন বাড়ছে। এটা নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি। আর কিশোরদের ভাষ্য, খেলাধুলার মাঠের অভাব ও স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি তাদের অনেক বন্ধুকে বিপথে ঠেলে দিচ্ছে। যেগুলো হচ্ছে পরিবার অসচ্ছল,
সেখান থেকে আসলে কিশোর গ্যাংগুলো উঠে আসছে বেশি, কারণ একটা ভালো ফ্যামিলির ছেলে বা মেয়ে কখনোই এসব জায়গায় তাদের বিচরণ হবে না। আমাদের বোধ বুদ্ধি আসবে, তখন মানে বোধ বুদ্ধি আমরা কাজে লাগাবো, তখনই হচ্ছে মূলত আমরা এইটা থেকে বেরিয়ে আসতে পারবো। বাবা মারা হচ্ছে ছেলে মেয়েদের প্রতি অ্যাটেনশন কম দিচ্ছে দেখে বর্তমান ছেলেমেয়েরা এখন বাইরে বাইরে বেশি ঘোরাফেরা করতেছে এবং আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আর কি। জেলা প্রশাসন ও পুলিশ বলছে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে, পাশাপাশি প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুলের শিক্ষকবৃন্দ রয়েছে, সমাজের প্রতিনিধি রয়েছে, সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছে, সবাইকে নিয়ে আমরা কাজ করছি। আমরা ব্যাপক আকারে জনসচেতনতা বৃদ্ধি করছি। আশা করি মাদকের প্রকোপটা যতক্ষণ পর্যন্ত না কমবে, এই কিশোর গ্যাং বা এই বিষয়গুলো ততক্ষণ পর্যন্ত থাকবে। যে কোনো ধরনের অপতৎপরতা হলেই যেন তাৎক্ষণিকভাবে আমাদের খবর দেন। গত 5 বছরে নানা অপরাধে যুক্ত থাকার দায়ে বিভিন্ন কিশোর গ্যাংয়ের নামে 14টি মামলা হয়েছে। এর মধ্যে 4টি হত্যাকাণ্ড এবং 2টি ধর্ষণ। মামলা হয়নি এমন ঘটনাও অসংখ্য। শাকিলা শম্পা, 71। ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটির পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে আনন্দময় সময় কাটাতে হাজারো দর্শনার্থী ছুটছেন সেখানে। রাজেশ গৌর ও শেখ ফরিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা গারো পাহাড় বেষ্টিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা। এখানকার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটির পাহাড় নীলপানির লেকে ঈদ উপলক্ষে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। কেউ পরিবার নিয়ে, কেউ দম্পতি, আবার কেউ বন্ধুদের সঙ্গে দল বেঁধে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। দুপুরে লেকের পানিতে স্বস্তি খুঁজছেন দর্শনার্থীরা, আর কেউ প্রিয় মুহূর্তকে ফ্রেম বন্দি করছেন। কোলাহল থাকলেও মানে নিজেকে নিজের মতো সময় দেওয়ার জন্য দুর্গাপুর অনেক ভালো একটা জায়গা। আলহামদুলিল্লাহ এখানে ভালোই সময় কাটাইছি, অনেক সুন্দর পরিবেশ, মানে দেখার মতো আর কি বলবো, মানে বলার মতন ভাষা নাই, অনেক সুন্দর। প্রথমবার এসেছি, আগে কখনো আসি নাই, সুন্দর একটা পাহাড়। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ টহল ও গ্রাম পুলিশ নিয়োজিত আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন যে স্থানগুলো আছে সেই জায়গাগুলোতে, মেইন স্পটগুলোতে আমরা স্থানীয় থানাকে জানিয়েছি, মানে থানা থেকে পুলিশ মোতায়েন করা হবে। প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোতায়েন করব এবং নিরাপত্তার জন্য। অন্যদিকে ঈদের ছুটিতে বিনোদনের খোঁজে দর্শনার্থীরা ছুটে গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি, বাংলার তাজমহল সহ উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানে। নিয়ে ঘুরতে আসছি, সবাই অনেক মজা করতেছি, আর বোন বান্ধবী সবাই মিলে ঘুরতে আসছি। বাচ্চাদের ঈদের ছুটি, এই জন্য স্কুল ছুটি, তাই একটু ঘোরার সুযোগ পেয়েছি, এই জন্য ঘুরতে এসেছি। ভালোই লাগলো, তারপর অনেক কিছু দেখতে পারলাম। ঐতিহ্য সম্পর্কে আমরা এখানে জানি এখানে আসার পরে। যে আমি চুয়াডাঙ্গা থেকে আসছি বেড়াতে এখানে ইশাখার রাজধানী দেখতে, ফুল ফ্যামিলি সহ। বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছি, বাচ্চাদের সাথে নিয়ে আসাতে একটু অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে, ওরা অন্যরকম মজা পাচ্ছে। এবার আশানুরূপ দর্শনার্থীর সমাগম হয়েছে জানিয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ। আর পর্যটকদের নিরাপত্তার জন্য আনসার পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের একটা টিম ডিপ্লয় করা আছে, তারা তাদের মধ্যে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতেছেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। আশা করি বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের দর্শনার্থী ভিজিট করে খুবই উপভোগ করবেন। দেশি বিদেশি পর্যটক সহ হাজার হাজার মানুষ প্রতিদিনই আসছেন জাদুঘরের ঐতিহ্য উপভোগ করতে। হাসান আহমেদ, 71। দর্শক, ঈদের ছুটিকে কেন্দ্র করে সিলেটের পর্যটন পরিস্থিতি নিয়ে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। সুজাদ, সিলেটে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই ঈদের ছুটিতে, এবং তাদের জন্য এই অঞ্চলটি কি ধরনের সুবিধা দিচ্ছে এবং প্রশাসন তাদের নিরাপত্তায় কতটুকু তৎপর, সব মিলিয়ে জানাবেন। আজকে সিলেটের যে সকল পর্যটন স্পট আছে, প্রত্যেকটা পর্যটন স্পট কিন্তু এই মুহূর্তে লুকারণ্য, এবং এই মুহূর্তে আছে আমি সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে। সেখানকার যদি চিত্রটা আপনাকে আমি একটু দেখাই, যে আসলে এখন কিন্তু আসলে দিনটা শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এখনও অসংখ্য পর্যটক এখানে আসছেন। আমরা যেমন দেখেছি শিশুদেরকে আসতে, তেমনি আমরা দেখেছি যে 50 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্ব, 90 বছরের বয়সী মহিলাদেরকেও আমরা দেখেছি যে আজকের এই প্রকৃতির স্বাদ নিতে তারা আসছেন। বাংলাদেশের বিভিন্ন
জায়গা থেকে আসলে পর্যটকরা এসেছেন এবং এই মুহূর্তে আসলে সাদা পাথর যে নৌকা ঘাট আছে সেখান থেকে আসলে এখনও পর্যটকরা মেইন যে স্পট রয়েছে সেটির উদ্দেশ্যে যাচ্ছেন এবং যে সকল পর্যটকরা এখানে যাচ্ছেন তারা গিয়ে আসলে 1.5-2 ঘন্টা নদীতে গোসল করছেন, পাথরের সাথে গা মিশাচ্ছেন, তারপর তারা চলে আসছেন। আপনাকে আমি যেটা বলতে চাই যে আসলে নিরাপত্তার বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকবে, অর্থাৎ পর্যটকদের নিরাপত্তা দিতে গিয়ে যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা ততটুকু নিবে। আসলে বাস্তবে এর কোনোটাই নেই। নৌকা ঘাটে যে পরিমাণ নৈরাজ্য চলছে পর্যটকদের ভাষ্য অনুযায়ী সেটা আসলে অবিশ্বাস্য। এখানে আসলে 800 টাকা নেওয়া হচ্ছে নৌকা ভাড়া, যেটা পর্যটকরা বলছেন অতিরিক্ত। পাশাপাশি অনেক পর্যটক 800 টাকা দেওয়ার পরও নৌকাতে এসে মাঝিদের কাছে হেনস্থা হচ্ছেন, 100 টাকা 200 টাকা তাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন এখানকার যারা পর্যটক আসছেন তারা। এ বিষয়ে আসলে আমরা সিলেট জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আসলে বলছেন যে তিনি ব্যবস্থাটা নেবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ব্যবস্থা আমরা দেখতে পারিনি। তবে পর্যটক যারা আসছেন তারা বলছেন যে যেহেতু সিলেট হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য, অর্থাৎ এখানকার যে সৌন্দর্য যেটা আছে সেটা টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে যতটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ততটাই কিন্তু সরকার নেবে এবং পাশাপাশি তারা বলছে যে এমন কোনো কাজ করা যাবে না যেটার জন্য আসলে পর্যটন অর্থাৎ সাদা পাথর থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। নুসরাত। জি সুজাত, আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটের পর্যটন পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। ঈদের তৃতীয় দিনের ছুটিতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে রাজধানীর অদূরে আশুলিয়ার বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। অনেক বিনোদন নিতে আসা মানুষজন কি বলছেন, এখানকার ব্যবস্থাপনা নিয়ে তারা কতটুকু উপভোগ করছেন জানাবেন। আমি এই মুহূর্তে আছি আশুলিয়া জামগড় অবস্থিত বাংলাদেশের অন্যতম যে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম। আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু আমরা ঠিক বেলা বাড়ার সাথে সাথে দেখেছি যে এই ফ্যান্টাসি কিংডমে কিন্তু বিনোদন প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু পরিবার পরিজন তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে কিন্তু সকলে এই ফ্যান্টাসি কিংডমে কিন্তু উপভোগ করতে এসেছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, ফ্যান্টাসি কিংডমের অন্যতম একটি রাইড যেটি হলো ওয়াটার কিংডম, সেই ওয়াটার কিংডমে কিন্তু আমরা দেখেছি যে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ঘুরতে এসেছেন। আমরা একজন বিনোদন প্রেমীর সাথে কথা বলবো। কোথা থেকে এসেছেন, কাদের সাথে এসেছেন? আমরা সাভার থেকে আসছি, ব্যাংকটাউন থেকে, বন্ধু বান্ধব, খালাতো ভাই চাচাতো ভাই এরা মিলে আসছি। কি রাইডে চড়া হয়েছে? মোটামুটি এই ওয়াটার কিংডমের সবগুলোতে চড়ছি, বাহিরে এখনো বাকি আছে, পরে উঠবো আর কি রাইড পার্কে। যেমনটি শুনছিলেন তারা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন রাইডস কিন্তু তারা শেয়ার করছেন। আপনাকে জানিয়ে রেখে আমরা কিন্তু দেখেছি যে বয়স্কদের পাশাপাশি কিন্তু এখানে শিশুদের উপস্থিতি কিন্তু একটু বেশি, যেহেতু ফ্যান্টাসি কিংডমের নিরাপত্তা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে পুলিশের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি আনসার, বিজিবি এবং ফ্যান্টাসি কিংডমের নিজস্ব কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু সার্বক্ষণিক নজরদারি রাখছেন। তাছাড়া এখানে যদি কেউ এখানে উৎসাহ উদ্দীপনার মাঝে যদি কেউ অসুস্থ হয় সে কারণে কিন্তু এখানে আমরা দেখেছি যে আলাদাভাবে একটি ফার্স্ট এড মেডিকেল টিম কিন্তু রাখা হয়েছে, তারই মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে রাখছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা বিনোদন প্রেমীরা আজকে তৃতীয় দিন তারা কিন্তু বাদ ভাঙা উল্লাসে পরিবার পরিজন শিশু কিশোর সকলেই কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ফ্যান্টাসি কিংডমে কিন্তু তারা মুখর হয়েছেন বিনোদন কেন্দ্রে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।